নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গল্প গুঞ্জনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ছোটলোক গল্পের পঞ্চম পর্ব শোনাব। ছোটলোক কত প্রকারেই না হয়। আজ আমি আরেকটি ছোটলোকের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুত্ব সকলের প্রিয় একটা সম্পর্ক। এই একটি শব্দের মধ্যে আছে বিশ্বাস, ভরসা, যা আমাদের কতভাবেই তাদের প্রতি নির্ভরশীল করে তোলে। সেই ছোটবেলা থেকে স্কুলের সঙ্গী, তার সাথে খেলা, তার সাথে টিফিন খাওয়া, তার সাথে স্কুলে যাওয়া। আবার যখন তরুণ বয়সী আমরা হই, তখন আমাদের প্রেমের গল্পের সমস্ত গোপনীয় গল্প তার সাথেই শেয়ার করা। চাকরি ক্ষেত্রেও বন্ধুত্বের সম্পর্ক থাকে অনেকটাই সুন্দর, সফল। আবার বার্ধক্যের সময় আমাদের একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে বন্ধু। তাই আমরা সকল প্রকার ভাবেই তাদের প্রতি নির্ভরশীল। আমাদের সকল খুশি দুঃখের সঙ্গী হয় এই সম্পর্ক। আমি আর আমার বন্ধুর নাম ছিল সেলিনা। ওর সাথে আমার বন্ধুত্ব স্কুলে এবং কলেজেও আমরা একসাথে পাশ করি। স্কুলে পড়তে পড়তেই ওর বিয়ে হয়ে যায়। ওর স্বামী তার পড়াশোনাটাকে চালিয়েছিল। আমরা একই সাথে একটা স্কুলে জয়েন করি। প্রথম দিকে সেই স্কুলে আমি চান্স পাই। তারপরে আমি আমার প্রিন্সিপালকে অনেকভাবে বলে সেলিনাকেও জয়েন করাই। আমাদের যেহেতু এটা একটা প্রাইভেট স্কুল ছিল, তাই এখানে স্যালারি অনেক কম ছিল। তাই আমি ওখানে অনেক টিউশন পড়াতাম। আর সেলিনাও পড়াতো, কিন্তু তেমনভাবে সে টিউশন পড়াতে পারতো না। কারণ যেহেতু সেলিনা নার্সারি স্কুলের টিচার ছিল, তো খুব কমই স্টুডেন্ট তার কাছে পড়তো, আর আমি উঁচু ক্লাসে পড়াতাম। প্রথম দিকে আমার আর সেলিনার সম্পর্ক খুবই ভালো ছিল। একবার আমি আমার ফ্যামিলি এবং সেলিনাকেও আমাদের সাথে নিয়েছিলাম এবং একসাথে ঘুরতেও যাই। সেখানে একটা সামান্য বিষয় নিয়ে আমার দিদির সাথে ওর মারাত্মক ঝগড়া বাঁধে। কিন্তু সেখানেও আমি আমার ফ্যামিলি না হয়ে আমার বন্ধুকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমি জানতাম আমার বন্ধুর সেখানে দোষ ছিল, তা সত্ত্বেও আর আমি জানতাম যে ও আমার একমাত্র বন্ধু, আর ওকে আমি কোনোভাবেই হারাতে চাইনি। স্কুলেও সামান্য সামান্য বিষয় নিয়েও আমার উপর খুব চেঁচাতো। আমি ওর ছোটখাটো সমস্ত বিষয়টাকেই একেবারেই নেগলেক্ট করতাম। বাড়িতে অনেকেই আমার সঙ্গে কথা বলতো যে আমার এই বান্ধবী সঠিক নয়। আমি কিন্তু কোনোদিনই কারোর কথাই তোয়াক্কা করিনি, কারণ আমি জানতাম যে ও খুব ভালো। আমার শুধু এটাই মনে হতো। ওকে আমি আমার সমস্ত কথাই বলতাম। যবে থেকে আমরা স্কুলে জয়েন করি তবে থেকেই আমাদের ফোনে একটাই কথা হতো যে প্রিন্সিপাল আমাদেরকে প্রচুর পরিমাণে খাটায়, স্যালারি অনুযায়ী আমাদের খাটনি অনেক বেশি। অনেক সময় আমি রাগে অনেক বাজে বাজে ভাষা ইউজ করতাম প্রিন্সিপালের প্রতি। ও এটা শুনে খুব হাসতো, খুব মজা করত। 8 মাস পর আমার দিদির মেয়ে এই স্কুলে জয়েন করার জন্যে খুব আগ্রহী হন। প্রথম দিকে আমার বান্ধবী প্রচণ্ড বিষয়টিকে শুনলেই রাগ করত। ও সবসময় বলতো এর প্রয়োজন নেই, আমি আর তুই ঠিক আছি। কিন্তু যেহেতু ও খুবই আগ্রহী ছিল, ও স্কুলে জয়েন করে। সেলিনার সাথে ওর প্রায়শই একটা সামান্য সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া হতে শুরু করে। আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করতাম যে সেলিনা ওকে একেবারেই পছন্দ করে না। একবার আমি
আমার দিদির মেয়েকে বুঝিয়ে বলি, যেহেতু ও ওর থেকে অনেক বয়সে বড়, তাই ও যেন কোনোভাবেই ওর সঙ্গে খারাপ ব্যবহার না করে, ও যা বলছে যেন মন দিয়ে শুনে। আস্তে আস্তে দেখা যায় দুজনের মধ্যেই কথা বন্ধ হয়ে যায়। দিন যায়, সময় যেতে যেতে আবার আস্তে আস্তে এদের মধ্যে সম্পর্কটাও ঠিক হয়ে যায়। কিন্তু আমি স্কুলের মধ্যে একটা জিনিস নোটিস করি, যে এরা স্কুলের বাচ্চাদের পড়ানোর বদলে ফোন বড্ড ইউজ করে, আমার দিদির মেয়েও আর আমার বান্ধবীও। এই বিষয়টি নিয়ে আমি অনেকবার ওদের সাথে কথাও বলি, যেটা সঠিক নয়, কারণ আমাদের দেখেই স্কুলের বাচ্চারা শিখবে। আর আমরা যদি পেয়ার রুমে মোবাইল নিয়ে থাকি, সেটা কিন্তু খুবই দৃষ্টিকটু। এই বিষয়টিকে আমি আমার প্রিন্সিপালকেও বলি, কারণ আমি কাজের জায়গায় এই জিনিসগুলো টলারেট করতাম না। প্রিন্সিপাল স্ট্রিক্টলি এগুলোকে বারণ করে। এই জন্য আমার দিদির মেয়ে এবং আমার বান্ধবীও আমার উপর খুব রাগ করেছিল, কিন্তু আমি ওটাকে বুঝিয়েছিলাম যে যেটা সঠিক নয় সেটা সঠিকই না। আর যেহেতু স্কুলের বেশিরভাগ ভারটাই আমার উপর ছিল, তাই এগুলো আমাকে লক্ষ্য করতে হতো। একদিন আমার দিদির মেয়ের সাথে আমার বান্ধবী একটা বিষয় নিয়ে আবার ঝগড়া শুরু হলো। ঝগড়াটা ছিল এই যে, ওর ক্লাসের বাচ্চা সেইনার কাছে টিউশন পড়ে, আর ও চাইতো যেটা ওর এক্সামের সময় আমার দিদির মেয়ে যেন ওই বাচ্চাটাকে সেইনার কাছে দিয়ে দেয়, যাতে ও ওকে লিখিয়ে দিতে পারে। আমার দিদির মেয়ে এটাকে একেবারেই মানতে চায়নি, কারণ ও বলেছিল যে পরীক্ষাটা একটা আলাদা জিনিস হয়, তোমার কাছে ও পড়ে ঠিকই, কিন্তু পরীক্ষাতে কি লিখছি কি না লিখছি, তাহলে বাচ্চা কি শিখবে যদি তুমি দেখিয়ে দাও। আমি বুঝেছিলাম জিনিসটা একদমই ও সঠিক বলছে, তাই আমি সেই নাকি এটা বারণ করি। রেজাল্ট বেরোলে দেখা যায় যে তার স্টুডেন্ট ফেল করেছে। এই নিয়ে সেই না সেই বাচ্চাটির গার্জেনকে বলে যে ওই বাচ্চাটিকে ক্লাসের মধ্যে ভয় দেখানো হয়েছে এবং মারা হয়েছে, এই জন্যই সে পারেনি। এটা ছিল একেবারেই মিথ্যে কথা। গার্জেন আসে এবং প্রিন্সিপালের সাথে দেখা করে এই বিষয়টি নিয়ে। এর জন্য আমার দিদির মেয়েকে বড্ড অপমানিত হতে হয়। আমার দিদির মেয়ে সত্যি কথা বললেও কেউ কর্ণপাত করে না, এখানে গার্জেনের কথাই হয় আসল কথা। সেইনাকেও দেখা হয়, সেইনা এই মিথ্যে কথাটা ওর সামনে বলে। সেই আমি বুঝেছিলাম সেইনা খুব অন্যায় করেছে, তাই আমি আর ওর সঙ্গে কোনো রকম কথা বলি। আমি বাড়ি ফিরে যাই আমার দিদির মেয়েকে নিয়ে। এরপরে প্রায় 7 দিন আমি ওর সাথে কোনোভাবেই কোনো কন্ট্যাক্টও করিনি, কোনো কথাও বলিনি। স্কুলে ওর মতন আসতো, আমি আমার মতন আসতাম। ও নিজের মোবাইল নিয়েই থাকতো বেশিরভাগ সময়, যেটা প্রিন্সিপাল নোটিশও করেছে। তার সাথে ও গার্জেনদের সঙ্গে খুব বাজে ব্যবহার করতে শুরু করে। একদিন একটি গার্জেন এসে ওর নামে কমপ্লেনও করে, যে কমপ্লেনের মাধ্যমে সেইনাকে ডাকা হয় এবং সেইনা তা সত্ত্বেও এই গার্জেনের সঙ্গে আবার মিসবিহেভ করে, যার জন্য প্রিন্সিপাল স্থির করেন যে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। একটা মিটিংও বসে, সব টিচাররা একসাথে আসেন, সকলেই ওর বিরুদ্ধে হ্যাঁ বলে, কারণ ওর ব্যবহার খুব খারাপ ছিল। আমাকে জিজ্ঞেস করা হলে আমি কিন্তু এই বিষয়ে একেবারেই না করি, কারণ আমি বলি যে ওকে একটা চান্স দেওয়া উচিত। আর আমি কোনোভাবেই চাইনি যে ও স্কুল থেকে চলে যাক। যতই হোক ও আমার বন্ধু, আমি ওর উপর রাগ করতে পারি, কিন্তু ওর ক্ষতি আমি কখনোই করতে পারি না। আর ওর আর্থিক দিক থেকেও সমস্যা আছে, কিন্তু আমার একার কথাতে স্কুলে তাকে রাখা হয়নি। এরপর সেই নাকি স্কুল থেকে বরখাস্ত করা হয়, সেই না সেখান থেকে চলে যায়। সেই না আমার মন বড্ড খারাপ হয়েছিল, কিন্তু কোনো একদিক থেকে আমি বড্ড দুঃখীও ছিলাম ওর প্রতি। আমার ছোটবেলার বন্ধু, আমি ভেবেছিলাম একবার ওকে ফোন করি। আমি ডিসাইডও করি এরপরে স্কুলটা আমিও ছেড়ে দেবো।
পরের দিন যখন আমি স্কুলে যাই তখন আমাকে প্রিন্সিপাল ডাকেন। কিছু বলার আগেই উনি আমাকে বলেন যে তোমার কিছু ভয়েস মেসেজ আমি পেয়েছি। আমি একটু অবাক হয়ে ওনার দিকে দেখি, ভয়েস মেসেজ? আমি মানে? প্রিন্সিপাল একটু গম্ভীর গলায় বলল, হ্যাঁ, সেইনা পাঠিয়েছে। সেইনা পাঠিয়েছে আমার ভয়েস মেসেজ? বলল হ্যাঁ। এই বলে উনি নিজের ফোন থেকে আমার কথা আমাকেই শোনাতে শুরু করে। যে কথাগুলো আমি সেইনার সাথে ফোনে বলেছিলাম ওনার সম্পর্কে, কিছু বাজে কথাও আমি ইউজ করেছি। যেহেতু উনি স্কুলের সমস্ত কাজই আমাদের দিয়ে করাতেন এবং স্যালারিও টাইম টু টাইম দিতেন না। অনেক ওয়ার্ড আমি ইউজ করেছিলাম ওনার বিরুদ্ধে। সেটা ছিল একান্তই আমার আর আমার বান্ধবীর কনভারসেশন, আর কিছুই নয়, যেটা প্রত্যেকটা কর্মক্ষেত্রেই হয়ে ওঠে। যারা কাজ করেন তারা তাদের বসের প্রতি যথেষ্ট রেগেই থাকেন, কিন্তু কোনো উপায় থাকে না বলে তারা কাজ করে। সেই সময় আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি শুধু একটাই কথা ভাবছিলাম, বন্ধুত্ব কি এরকম হয়? এত নিষ্ঠুর, যার সঙ্গে আমি কতটা সময় কাটিয়েছি, স্কুলে কলেজে সমস্ত বিষয়ে ওকে আমি হেল্প করেছি। তার সংসারের সামান্য বিষয় যেখানে ও সমস্যায় পড়তো সেখানেও আমি ওর হেল্প করেছি। সমস্ত কথা ও ম্যাডামকে পাঠিয়ে দিল, আর ও আমার কথা রেকর্ড করতো। ও নিজের কোনো কথাই ওখানে রেকর্ড ছিল না, শুধু আমার কথা। তার মানে ও অনেক আগের থেকেই ভেবে রেখেছিল যে এই কথাগুলো ম্যাডামকে শুনিয়ে আমাকে অপমান করাবে। বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। বন্ধুত্বের রূপটা এত ভয়ঙ্কর হয় না? আজ সত্যি একটা চরম সত্যের সাথে আমি সরাসরি সম্মুখীন হলাম। খুব দুঃখের সাথেই মনের মধ্যে বলতে শুরু করলাম, এত ছোট লোক, এতটা সমাজে এইরূপ ছোট লোক কত আছে, তাই না? যারা বন্ধুত্বের বেশ ধরে আমাদের সাথে থাকে, আমাদের গোপন কথা শোনে, আমাদের শুভাকাঙ্ক্ষী দেখায়, আর এরাই পেছনে এসে ছুরি মারে। অবাক লাগে, আমরা এদেরকে বন্ধু ভাবি, এদের এই সম্পর্কের জন্য আমরা কত কারোর সঙ্গে লড়ি। এই একটা সম্পর্কের জন্যে আমি আমার বাড়ির লোকের সঙ্গে লড়েছি, কর্মক্ষেত্রে লড়েছি, শুধু অন্যায়কে অন্যায় বলেছি, এটাই আমার অপরাধ। প্রিন্সিপাল আমাকে খুব গম্ভীর মুখে বললেন, আজকের মতন তোমায় ক্ষমা করলাম, যেহেতু তুমি কাজের দিক থেকে অনেক ভালো, আর কখনো এই কাজ করো না। নিজের কাছে বড্ড ছোট হয়েছিলাম সেদিন, কারণ আমি ভালো করে জানতাম এই প্রিন্সিপাল মানুষটি একেবারেই সঠিক ছিল না, আর কেউ নিজের অন্যায় তো মানে না। আস্তে করে স্কুল থেকে বেরিয়ে আসলাম, আর কিছুদিন কাজ করে স্কুলটা আমি নিজেই ছেড়ে দিলাম, কারণ মনের মধ্যে অনেক ব্যথা ছিল। বন্ধুত্বের এই রূপকে স্বীকার করাটা আমার কাছে আজও খুব কঠিন। কোনো একটা বন্ধু হারিয়েছিল, আর আমি হারিয়েছিলাম বন্ধুত্বের প্রতি বিশ্বাস, নিজের প্রতি আশ্বাস। কতদিন ধরে আমি কারোর সঙ্গে মিশতে পর্যন্ত পারিনি। ভয় পেতাম লোকের সাথে কথা বলতে, ভয় লাগতো কারোর সাথে ফোনের মধ্যে কনভারসেশন করতে। এত ভয়, এত যন্ত্রণা ও যে আমায় দিয়েছিল, এই যন্ত্রণা আমি আজও ভুলিনি।
এদের আমি কোন ভাষায় গালাগাল দেব? ছোট লোক, অতি নিকৃষ্ট মনের মানুষ, এদের আমি কি বলবো? সমাজের সব থেকে নিকৃষ্ট প্রাণী, সব থেকে নোংরা, এত নোংরা যাকে ধরা ছোঁয়ার বাইরে রাখা হয়, এতটাই ছোট লোক। এদের কাছে শিক্ষণীয় কিছু নেই। কেন? কারণ এরা বন্ধুত্ব বেশি, একরকম গিরগিটি, যারা সময়ের সাথে সাথে রং পাল্টায়। এদেরকে অনেক নিকৃষ্ট ভাষা যদি এদের প্রতি বলা হয়, এই ভাষারও অপমান, তাই সেই ভাষাটাও আমি বলতে চাইলাম না। শুধু মনের মধ্যে একটা জিনিস রাখলাম, বন্ধুত্ব করার আগে এই অতীতের ঘটনাগুলো অবশ্যই আমি মনে করে রাখি। আর কাউকে বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ, নিজের প্রতি আস্থা আমি আবার ফিরে পেয়েছি। তো বন্ধুরা, আজকের এই ছোট লোকের গল্পে আমি আমার জীবনের এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমাকে আজও খুবই কষ্ট দেয়। আপনাদেরও বলবো, বন্ধুত্ব করার আগে 10 বার ভাববেন, কিছু বলার আগেও অনেকবার, কারণ এরা বন্ধুত্ব বেশি, একরকম পশু। বন্ধুরা, আজকের মতন এই ছোট লোকের 5ম পর্ব এখানেই শেষ হলো। নমস্কার।